নমস্কার, আমরা গপ্পের রেডিও। শনিবারের এই স্নিগ্ধ সন্ধ্যায় আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য মঞ্জিল সেনের আলমারি। তার জন্ম হয় বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর গ্রামে। সন্দেশ, শুকতারা, কিশোর ভারতী নামক বহু পত্রিকায় তিনি লেখেন ছোটদের জন্য অসংখ্য ছোট গল্প ও উপন্যাস। 1990-91 সালে গোড়াচাঁদ গ্রন্থের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। তার মৃত্যু হয় 2016 সালে ডিসেম্বর মাসে। গল্পটি আমরা নিয়েছি তারই ভয় সমগ্র নামক একটি বই থেকে। গল্প পাঠে সূর্য, গল্প সূত্রধার আমি পায়েল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম থেকেই কেন জানি না কাঠের আলমারিটাকে আমি সুনজরে দেখিনি। কুচকুচে কালো রঙের প্রকাণ্ড আলমারিটাকে আমার মনে কেমন যেন একটা অস্বস্তি সৃষ্টি করেছিল। প্রমীলাকে অবশ্য এ নিয়ে কিছু বলা বৃথা। পুরনো আসবাবপত্রের ওপর দারুণ ওর ঝোঁক, বিশেষ করে যদি কোনো বনেদি ঘরের হয় তবে তো কথাই নেই। খবরের কাগজে নিলামের পাতাটাও আগাগোড়া পড়বে। তারপরই মনের মতো জিনিসের উল্লেখ থাকলে সেখানে ছুটে গিয়ে সেটা না কেনা পর্যন্ত ওর যেন স্বস্তি নেই। মেহগনি কাঠের দুপাল্লার আলমারি, প্রায় 7 ফুট উঁচু, কাঠের গায়ে সূক্ষ্ম কারুকার্য। আমার দৃষ্টি হঠাৎ ডান দিকের পাল্লার ওপরে স্থির হয়ে গেল। একটা অদ্ভুত অনুভূতিতে আমার সর্বাঙ্গে যেন শিহরণ বয়ে গেল। 5 জন কুলি অনেক কায়দা কসরত করে আলমারিটাকে দোতলায় তুলছিল। আমার মনে হচ্ছিল ফাঁদে পড়া একটা জন্তু যেন সর্বশক্তি দিয়ে ওদের সঙ্গে যুদ্ধছে। সিঁড়ির মাঝপথে ডান পাল্লার সামনের যে কুলিটা ছিল সে যেন চমকে গিয়ে পা হড়কালো। আলমারিটা প্রায় পড়ে যাচ্ছিল। কোনো মতে কুলিরা সামলে নিল। ওটাকে দোতলার বাম প্রান্তের শেষ ঘরটায় রাখার পর সেই কুলিটা আলমারির ডান পাল্লাটা একটু ফাঁক করে ভেতরে উঁকি মেরে কী যেন দেখবার চেষ্টা করলো। আমি তাকে লক্ষ্য করছি দেখে সে একটু থতমত খেল। আমার জিজ্ঞাসু দৃষ্টির দিকে তাকিয়ে সে আমতা করে বলল, ভেতর থেকে যেন একটা শব্দ শুনতে পেলাম। সে তাড়াতাড়ি পাল্লাটা বন্ধ করে দিল। আমার কেমন যেন খটকা লাগলো। ওকে চেপে ধরলাম। লোকটি সামান্য ইতস্তত করে বলল, বাবু, অর্ধেক সিঁড়ি ভেঙে ওঠার পর আমার মনে হলো যেন একটা শব্দ বাচ্চার গলার শব্দ বলেই মনে হলো। আলমারির ভেতর থেকে এসেছে। আমারই ভুল, শব্দটা হয়তো অন্য কোথাও থেকে এসেছে। ওরা যেন তাড়াতাড়ি পালাতে পারলে বাঁচে। টাকা পয়সা মিটিয়ে দেওয়ার পর দুর্দার করে সিঁড়ি ভেঙে চলে গেল। প্রমীলা যথারীতি বেরিয়েছিল। নানান মহিলা সমিতির সঙ্গে যুক্ত থাকায় দিনের অধিকাংশ সময় ওকে বাইরে কাটাতে হয়। আমি নিচের বসবার ঘরে বসে একটা সিগারেট ধরিয়েছি। এমন সময় আমাদের 10 বছরের মেয়ে খুকু স্কুল থেকে বাড়ি ফিরল। ঘরে ঢুকেই ও নাক মুচকে বলে উঠল, কিসের গন্ধ বাবা? আমি দেখলাম ওর দৃষ্টিটা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। আমি কিন্তু কোনো গন্ধই পাচ্ছিলাম না। তবু ওর মনের ভাবটা বুঝতে আমার কষ্ট হলো না। যে অস্বস্তিটা আমার মন থেকে দূর হয়ে গিয়েছিল তা আবার ফিরে এলো। আমার মনে হলো খুকুকে ওই কোণার ঘরে যেতে দেওয়া উচিত হবে না। কিন্তু কি যুক্তিতে আমি ওকে সে কথা বলবো? ব্যাপারটাকে লঘু করার জন্য আমি বললাম, হয়তো যে কাঠের আলমারিটা এসেছে সেটা থেকেই গন্ধ আসছে। আজ না হোক কাল তো আলমারিটাও দেখবেই, সুতরাং লুকোচুরি করে লাভ নেই। খুকু কিন্তু আলমারির কথা শুনে কৌতূহলী হয়ে উঠল। লাফিয়ে 2-3টে সিঁড়ি টপকে উপরে উঠতে লাগলো। আমিও তাড়াতাড়ি ওর পিছনে ছুটলাম। আমার মনে বলছিল ওকে একা আলমারির কাছে ছেড়ে দেওয়া ঠিক নয়। সিঁড়ি দিয়ে উঠে দোতলার ভেতরের বারান্দার বাম দিকে মোড় নিতেই আমার চোখে পড়ল
খুকু ওই ঘরের দোরগোড়ায় থমকে দাঁড়িয়েছে। আলমারিটার দিকেও যেন সম্মোহিতের মতো তাকিয়ে আছে। আমি পা টিপে টেপে ওর পিছনে দাঁড়ালাম। আলমারিটার দিকে তাকিয়ে আমার মনে হতে লাগলো যেন ওটা হিংস্রে দৃষ্টি দিয়ে খুকুর দিকে নিঃশব্দে তাকিয়ে আছে। আমার এই প্রথম একটা ক্ষীণ গন্ধ আমার নাকে এসে লাগলো। গন্ধটা কটু নয়, ঠিক ভাষায় প্রকাশ করাও সম্ভব নয়। তবু আমার মনে হতে লাগলো গন্ধটা যেন পার্থিব নয়। খুকুও ওই গন্ধটা টের পেয়েছিল। দুপা পিছিয়েও বলল, কি বিচ্ছিরি গন্ধ মা। আমি সহজ হবার চেষ্টা করলাম। বললাম, পুরনো আলমারি, বোধহয় অনেকদিন গুদমে পড়েছিল, তাই একটা গন্ধ হয়েছে। গন্ধটা ক্রমই যেন তীব্র হয়ে উঠছে। পর মুহূর্তে একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেল। গন্ধটা কাঠের আলমারি থেকে আসছে ঠিকই, তবে যেন ডান দিকের পাল্লার ভেতর থেকে, বন্ধ পাল্লার ভেতর থেকে যেন দমকে দমকে গন্ধটা আসছে। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। একটা নিষ্ঠুর আক্রোশে এক হ্যাঁচকা টানে ডান দিকের পাল্লাটা খুলে ফেললাম। পর মুহূর্তে আমি সমস্ত শক্তি দিয়ে পাল্লাকে ঠেলে বন্ধ করার চেষ্টা করলাম। খুকুকে কিছুতেই ভেতরটা দেখতে দেওয়া হবে না, কিন্তু পাল্লাটা কোথায় যেন আটকে গেছে, কিছুতেই বন্ধ হচ্ছে না। আমি স্পষ্ট বুঝতে পারলাম খুকু আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি ওর পায়ের শব্দে পেছনে ফিরে তাকিয়েছিলাম, তারপরেই আবার মুখ ফেরালাম। পাল্লার ফাঁক দিয়ে ডান দিকের একটা ফাঁকা ঘরের মতো দেখা যাচ্ছে। আগেই বলেছি, আলমারিটা প্রকাণ্ড, চওড়া অনেকটাই। ভেতরে দুটো ভাগ, বাম দিকে কাপড় চোপড় রাখার জন্য তাক সেলফ, আর ডান দিকে তাক কম। দুটো তাকের মধ্যে অনেকটা ব্যবধান। জামা কাপড় টাঙিয়ে রাখার জন্যই এই ব্যবস্থা। তাকগুলিও বেশ চওড়া। আমি হলপ করে বলতে পারি, পাল্লাটা খুললেই বন্ধ করার জন্য আমি যে সজোরে চাপ দিয়েছিলাম, সেই সামান্য সময়টুকুর মধ্যেই ডান দিকে একটা বাচ্চা মেয়ের জড়সড় অস্পষ্ট মূর্তি আমার চোখে পড়েছিল। দ্বিতীয়বার কিন্তু আমি আর কিছু দেখিনি। ফাঁকা আলমারি। আমি কি তবে ভুল দেখলাম? সবটা কি আমার চোখের ভুল? পাল্লাটা বন্ধ করে আমি খুকুর দিকে ফিরে দাঁড়ালাম। আমার চোখে চোখ পড়তে ও মুখ ফিরিয়ে নিল। খুকু কি তবে ওটা দেখেছে? ওর ব্যবহারে আমি চিন্তিত হয়ে উঠলাম। ও যদি ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে পালাতো? ঘটনার পরিপ্রেক্ষিতে সেটাই তো স্বাভাবিক আচরণ, কিন্তু ও আমার কাছে যেন কিছু লুকোতে চাইছে, অথচ আমার ওপরই ওর টানটা বেশি। মাকে জানা বলে আমার কাছে ওর তা বলা চাই। এই নিয়ে আমার বাপ বেটিতে নিজেদের মধ্যে কত সময় কৌতুক করেছি। আমি প্রমিলার কাছে কিছু খুলে বললাম না, কী বা বলবো। ও আলমারিটা ঝেড়ে পচে পরিষ্কার করতে লেগে গেল। কোনো রকম অস্বাভাবিক কিছুর চোখে পড়ল না। খুকুও যেন একটু বেশি উৎসাহ নিয়ে মায়ের কাজে সাহায্য করতে লাগলো। আলমারিটার ওপর ওর একটা তীব্র আকর্ষণ অনুভব করে আমি খুব অস্বস্তি বোধ করতে লাগলাম। প্রথম দিন যে বিচিত্র গন্ধটা আমি আর খুকু অনুভব করেছিলাম, পরে কিন্তু আর পাইনি। প্রমিলাও আলমারিটা পরিষ্কার করার পর আর ওটাতে হাত দেয়নি। ওই ওর স্বভাব, একটা জিনিস নিয়ে দুদিন মেতে উঠবে, তারপর আবার অন্য কিছু একটা নিয়ে মাতবে। কয়েকটা দিন কেটে যাবার পর আমার মনে হতে লাগলো সমস্ত ব্যাপারটাই আমার কল্পনা। কিন্তু তবু খুকু একা একা ওই ঘরে থাকুক, এটা আবার মনঃপূত হলো না। সপ্তাহখানেক পর আমি একদিন অফিস থেকে ফিরে টেবিলের উপর একটা চিরকুট পেলাম। প্রমিলা লিখছে, নারী কল্যাণ সমিতির একটা জরুরি মিটিংয়ে ওকে যেতে হয়েছে, ফিরতে রাত হবে। খুকু পাশের বাড়ি তার বন্ধু মনির সঙ্গে খেলা করতে গেছে। ওর কাছে বাইরের দরজার একটা চাবি আছে। খুকু পাশের বাড়ি আছে মনে করে আমি জামা কাপড় ছেড়ে ড্রয়িং রুমে একটা বিলিতি জার্নাল নিয়ে বসলাম। ও যে একা একা বাড়ি নেই, এই কথাটা ভেবে আমি বেশ নিশ্চিন্ত বোধ করছিলাম। হঠাৎ ওপর থেকে টুকরো টুকরো কথা ভেসে আসতেই আমি কান খাড়া করলাম। দুজন ছোট মেয়ের কণ্ঠস্বর। এতটুকু ভুল নেই,
খুকু তার বন্ধুকে নিয়ে উপরে খেলা করছে, কিন্তু ওর খেলার ঘর তো নিচেই। আগে কখনো ওকে আমি বন্ধুদের নিয়ে উপরে যেতে বা খেলা করতে দেখিনি। ওরা কি করছে দেখবার জন্য আমি সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। সিঁড়ির শেষ ধাপে পৌঁছতেই ওদের তীক্ষ্ণ কণ্ঠস্বর আমি শুনতে পেলাম। দুজনে যেন ঝগড়া করছে। পর মুহূর্তে খুকু খোঁকিয়ে কেঁদে উঠল। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়লাম। কান্নার শব্দটা আসছে সেই কোণার ঘর থেকে। এক ধাক্কায় ভেজানো দরজা খুলে ফেলতেই আমার চোখে পড়ল খুকু আলমারিটার সামনে হাঁটু গেড়ে বসে আছে। ওর দু চোখে জল, ব্যথায় মুখ নীল হয়ে গেছে। আমি ওকে তুলে ধরে বললাম, কি হয়েছে খুকু? আলমারিটা আসার পর থেকে আমাদের দুজনের মধ্যে যেন একটা সংকোচ ও বাধার প্রাচীর সৃষ্টি হয়েছিল। ক্ষণিকের জন্য তা যেন দূর হয়ে গেল। ও আমার দুই হাতের মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমার আঙুল চেপে দিয়েছে। কুকুর ডান হাতের আঙুলগুলির উপর একটা লাল দাগ আমার চোখে পড়ল। আমি আস্তে আস্তে ব্যথা পাওয়া জায়গায় আঙুল বুলোতে বুলোতে বললাম, কে চেপে দিয়েছি? কথাটা বলেই ও থেমে গেল, যেন মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। অনিশ্চিতভাবেও ও আমার মুখের দিকে তাকালো। তারপর অনেকটা ভয় ভয়ে আলমারির ডান পাল্লার দিকে যেন গোপন কথা ফাঁস করে মহা অপরাধ করে ফেলেছে। আমি এক ঝটকায় পাল্লাটা খুলে ফেললাম। ভেতরে ফাঁকা। রানু কে? আমি হালকাভাবে প্রশ্ন করলাম, কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম প্রাচীরটা আবার খাড়া হয়ে দাঁড়িয়েছে। খুকু উত্তর দিল, না না, কেউ নয়। প্রমীলাকে আমি কথায় কথায় বললাম, ও যখন বেরোয় খুকুকেও যেন সঙ্গে নিয়ে যায়। একা একা ওর বাড়িতে থাকা উচিত নয়। প্রমীলা আমার কথা উড়িয়ে দিল। ও বলল, দূর, ওইসব সভা সমিতি খুকুর মোটেই ভালো লাগবে না। বরং ও বাড়িতেই থাক, নিরিবিলিতে খেলবে। আমি একবার ভাবলাম প্রমীলাকে সব খুলে বলি, কিন্তু ভেবে দেখলাম ফল হবে উল্টো। ও মনে করবে আমার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে, তাই নিরস্ত হলাম। আলমারিটা বিক্রি করে দেওয়ার কথা তুলতেই প্রমীলা এমন খেপে গেল কেন? আমাকে চুপ করে যেতে হলো। আমি শান্তিপ্রিয় মানুষ, বাদানুবাদ যথাসম্ভব এড়িয়ে চলবার চেষ্টা করি। বিশেষ করে প্রমীলার তীক্ষ্ণ মেজাজকে সত্যি কথা বলতে কি আমি একটু ভয়ই করি। খুকুর বড় শখ ছিল একটা বেড়াল পুষবে। সেদিন অফিসে কথায় কথায় আমার এক সহকর্মী জানালেন তার পার্সিয়ান বেড়ালটার বাচ্চা হয়েছে, তিনি বিলিয়ে দেবেন। আমি রাত্রে খাবার টেবিলের কথাটা পারলাম। প্রমীলা কিন্তু বিড়াল কিংবা কুকুর দু চোখে দেখতে পারত না। ও বলল, বিছানা নোংরা করবে, কি দরকার বিড়াল বাচ্চা এনে? আমি বললাম, প্রথম থেকে ওটাকে ভালো শিক্ষা দিলে ঘর তো নোংরা করবে না। পার্সিয়ান বেড়াল বললেই প্রমীলা বোধ হয় আর বেশি উচ্চবাক্য করল না। খুকু এতক্ষণ আমার কথা মন দিয়ে শুনছিল। ও হঠাৎ বলে উঠল, না না, বিড়ালের বাচ্চা আনতে হবে না। আমি একটু অবাক হয়ে বললাম, কিন্তু তুমি তো বিড়াল বাচ্চার জন্য বায়না ধরেছিলে। ওর চোখে যেন জল এসে গেল। কোনো মতে নিজেকে সামলে বলল, তা সত্যি, কিন্তু রানু যে বিড়াল ভালোবাসে না। কথাটা বলেই ও চুপসে গেল। ওর গাল দুটো লাল হয়ে উঠল। প্রমীলা একটু মুচকি হাসল। ছোট্ট ছেলেমেয়েদের যে কাল্পনিক বন্ধু থাকে সেটাই ও যেন ওর দৃষ্টি দিয়ে আমাকে বোঝাতে চাইল। খুকু কোনো রকমে খাওয়া শেষ করে দোতলার ওপর শোবার ঘরের দিকে ছুটে গেল। আমি মনস্থির করে ফেললাম, আলমারিটা যে ভদ্রলোক বিক্রি করেছিল তার নাম সঞ্জীব চৌধুরী। আমি একদিন ছুটির দিন বিকেলে তার সঙ্গে দেখা করতে গেলাম। আলমারির রহস্য আমাকে জানতেই হবে। ভদ্রলোক বাড়িতে ছিলেন। আমি আমার পরিচয় দিয়ে তাকে বললাম, আমার স্ত্রী সম্প্রতি নিলামে তার কিছু আসবাবপত্রের মধ্যে একটা আলমারি কিনেছেন। ভদ্রলোক আমাকে ভিতরে নিয়ে গিয়ে বসালেন।
তারপর পরিহাস তরল কণ্ঠে বললেন, আশা করি আলমারিতে গুণ ধরেনি। আমি তাকে আশ্বস্ত করে বললাম যে ওটা খুব ভালো অবস্থাতেই আছে। ভদ্রলোকের ভুরু দুটো যেন একটু উপরের দিকে উঠে গেল। তারপর তিনি গম্ভীর মুখে বললেন, সচরাচর আমরা যা চোখে দেখি তার চাইতো কি বেশি কিছু। তারপর নিজে থেকেই তিনি বলতে লাগলেন, সত্যি কথা বলতে কি, আমি ওটা পছন্দ করতাম না। আমার স্ত্রী তো ওটাকে আমার শোবার ঘরে রাখতেই দেয়নি। পরিবারের স্মৃতি হিসাবে এতদিন বাড়তি রেখেছিলাম। তের মৃত্যুর পর আর আকার ইচ্ছে হলো না বলেই অকসানে দিয়েছিলাম। আলমারিটা কি আপনাদের পরিবারে অনেকদিন ধরে আছে? প্রশ্ন করলাম। আমি ঠিক বলতে পারবো না। ওটা আমার এক খুঁড়তুতো ভাইয়ের সম্পত্তি ছিল। তার মৃত্যুর পর কিছু আসবাবের সঙ্গে ওটা আমাদের দখলে আসে। আমি সুযোগ পেয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, আচ্ছা আলমারিটার সঙ্গে কি কোনো কাহিনী জড়িত আছে? ভদ্রলোক সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। চুপ করে কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর বললেন, দেখুন, লুকোচুরি করে লাভ নেই। হাই সেলফি তার অনেক শ্রুতিও শুনেছি বছর 50 কি ওর কাছাকাছি কোনো সময় ওই আলমারির মধ্যে 10-12 বছরের একটা মেয়ে মৃতদেহ পাওয়া গিয়েছিল। 10-12 বছরের মেয়ে? আমি একটু উত্তেজিত হয়ে বলে উঠলাম, আপনি কি মেয়েটির নাম জানেন? ভদ্রলোক আমার প্রশ্ন শুনে যেন একটু থতমত খেলেন। তারপর বললেন, শুনেছি মেয়েটার নাম ছিল রানু। আমি ধরেই নিয়েছিলাম ওই নামটাই শুনি। তবু ভদ্রলোকের কথা শুনে আমার শীত তাড়া দিয়ে একটা হিম শিহরণ বয়ে গেল। ভদ্রলোক বলতে থাকেন, আমাদের পরিবারের ইতিহাস যতটুকু জানি, শুনেছি মেয়েটি নাকি তার বাবার বড় আদরের ছিল। একে বেশি বয়সের সন্তান। তারপর মেয়েটি যখন খুব ছোট তখনই ওর মা মারা যায়। তাই বাবা তার স্নেহ ভালোবাসা উজাড় করে ঠেলে দিয়েছিল মেয়েটার প্রতি। আপনি বলছেন ওই মেয়েটির মৃতদেহ ওই আলমারিতে পাওয়া গিয়েছিল? মশাই, কাহিনীটা তো তাই। ভদ্রলোক চুপ করে কি যেন ভাবলেন, তারপর বলে উঠলেন, আশা করি আপনাদের কোনো অপ্রীতিকর অভিজ্ঞতা হয়নি, তাই তো? আমি লক্ষ্য করছিলাম ভদ্রলোক কথা বলার সময় যেন হোঁচট খাচ্ছিলেন, কথা খুঁজে পাচ্ছিলেন না। একটি বাচ্চা মেয়ের উদ্ভট কল্পনায় আমি প্রভাবিত হয়েছি। এটা তাকে বলতে আমার কেমন যেন বাঁধো বাঁধো ঠেকল। তাই আমি বললাম, আমার স্ত্রী বলেছিলেন আলমারির ভেতর থেকে তিনি একটি বাচ্চা মেয়ের গলা শুনতে পান। সর্বনাশ! ভদ্রলোক যেন আটকে উঠলেন। হ্যাঁ, এটাকে পুড়িয়ে ফেলা হচ্ছে। আমার স্ত্রীও ওই একই কথা বলতো। কিন্তু আসল ঘটনাটা কি ঘটেছিল আমি জিজ্ঞাসা করলাম। ভদ্রলোক শুরু করলেন, শুনুন মশাই, সুধাকান্ত অর্থাৎ সেই বাবা ও মেয়ে রানুর মধুর সম্পর্ক ছিল প্রথম থেকে, কিন্তু ধীরে ধীরে তা চিত পড়তে থাকে। তখন সুধাকান্ত মেয়ের দেখাশোনার জন্য যে মহিলাকে রেখেছিলেন তার মুহে পড়ে গেলেন। ভদ্র মহিলার নাম ছিল সৌদামিনী। সুধাকান্ত মারা যাবার অনেক বছর পর সৌদামিনীর মৃত্যুকালীন জবানবন্দি থেকে ঘটনাটি জানা যায়। সুধাকান্তের এক দূর সম্পর্কে ভাই ওই বাড়িতেই থাকত। তার নাম ছিল প্রান্তোষ। সে মদ্যপ উচ্ছৃঙ্খল। সুধাকান্ত তাকে দু চোখে দেখতেই পারত না, আবার ফেলতেও পারত না। সৌদামিনীর সঙ্গে প্রান্তোষের প্রথম থেকেই সম্পর্ক করে উঠেছিল। প্রান্তোষী সৌদামিনীকে পরাজিত করে সুধাকান্তকে বিয়ে করার জন্য। তার উদ্দেশ্য ছিল পুরুষের সুধাকান্তের মৃত্যুর পর সে সৌদামিনীকে বিয়ে করে সুধাকান্তের সম্পত্তি ভোগ করবে। যতদিন তার সম্ভব না হয় তারা গোপন প্রণয়লীলা চালিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু প্রথম থেকেই তার বাবা যে সৌদামিনীর দিকে ঝুঁকছে এটা সৌম্য চোরে দেখেনি। সৌদামিনীকে সে হিংসা করতে শুরু করেছিল। এক রাত্রে সুধাকান্ত চল ব্যবসার সূত্রে বাইরে গিয়েছিল। রানুকুমের মধ্যে ভয় পেয়ে সৌদামিনী ঘরে চলে আসে। প্রান্তোষ আর সৌদামিনীকে সে অপ্রস্তুত অবস্থায় দেখে ফেলে। কি ভয়ানক অপ্রস্তুতিকর পরিস্থিতি একবার বুঝে দেখুন মশাই। রানুর মুখ থেকে এটা জানার অর্থ হলো ওদের পরিকল্পনা, এদের ভবিষ্যৎ চুরমার হয়ে যাওয়া। প্রান্তোষ এক মুহূর্ত দ্বিধা করেনি। রানুকে জোর করে বিছানায় শুয়ে পালিশের উপর মুখ চেপে ধরে তাকে মেরে দেয়। সৌদামিনীর জবানিতে জানা যায় সে নাকি প্রান্তোষ অনুনয় বিনয় করেছিল
কিন্তু প্রান্তোষ তার কথায় কান দেয়নি। অবশ্য সৌদামিনীর এই কথাটা কতটা বিশ্বাসযোগ্য তা যাচাই করার সুযোগও ছিল না। লানুর দেহটা ওরা সুধাকান্ত স্থির করে সে বড় করে আলমারিটা ছিল তার মধ্যে ঢুকিয়ে পাল্লা বন্ধ করে দেয়। ওই ঘরটা প্রকাণ্ড পাড়ে এক প্রান্তে ছিল। রানুর মার মৃত্যুর পর থেকে কেউ আর ওটা ব্যবহার করতো না। সুধাকান্ত ফেরার পর তাকে দুর্ঘটনার কথা জানানো হয়। কারণ নিশ্চয়ই তার মার করে কি কোনো কারণে আলমারিটার মধ্যে ঢুকেছিল, তারপর পাল্লাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। পাল্লাটা তুলে আটকে যাওয়ায় ও আর বেরোতে পারেনি। ওদের এই কথা বিশ্বাস না করার কোনো কারণ ছিল না মশাই। এই ঘটনায় সুধাকান্ত ভয়ানক রেগে পড়েন। তারপর মাত্র 1 বছর বেঁচে ছিলেন। এরই মধ্যে সৌদামিনীর সঙ্গে সুধাকান্তর কোনো মতে বিয়েটা হয়ে যায় এবং সৌদামিনী বিধবা হয়। প্রচুর সম্পত্তির অধিকারিণী সৌদামিনী অল্প দিনের মধ্যেই আবার প্রান্তোষকে বিয়ে করে। তা নিয়ে সমাজে খুব হইচই পড়ে যায়। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, আচ্ছা রানুর মৃতদেহ আলমারির কোন দিকে ছিল? কেন, ডান দিকে? সঞ্জীব চৌধুরী যেন একটু বিস্মিত হয়ে বললেন, আপনি খেয়াল করে দেখবেন ডান দিকে পাল্লাটা পেয়ে চড়তে খুলতে হয়। আমার কাছে অবশ্য এই ব্যাপারটা অজানা ছিল না। ভদ্রলোক আবার শুরু করলেন, সৌদামিনীর জীবনে সুখ ছিল না মশাই। প্রান্তোষ জুয়া খেলে 2 টাকা উদ্ধার করতে লাগলো। তাছাড়া তার কত স্বভাব ছিল, এইসব কত সৌদামিনী আঁকে টানতো না। বিয়ের পর প্রান্তোষে আসল মূর্তিটা থেকে স্তম্ভিত হয়ে যায়। প্রান্তোষ তার প্রত্যাচার শুরু করে ক্রমে কি খালরুকি তরে। তখনকার দিনে চক্কার ভালো চিকিৎসা ছিল না। মরবার আগে সৌদামিনী সমস্ত কথা বলে যায়। আমি জিজ্ঞেস করলাম, রানুর কোনো ছবি আছে? ভদ্রলোক বললেন, ফ্যামিলির বহু পুরানো ছবির মধ্যে একটা ছবি আছে, তবে তা থেকে কিছু বোঝার উপায় নেই, বিকৃত হয়ে গেছে। আমার অনুরোধে তিনি পুরনো কাগজপত্র ঘেঁটে একটা ছবি নিয়ে এলেন। ছবিটা অস্পষ্ট, তবু আমার মনে হলো ফ্রক পরা 10 বছরের একটি মেয়ে। আর অস্পষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও ছবির চোখ দুটো যেন অস্বাভাবিক উজ্জ্বল। ভদ্রলোক আবার বলতে লাগলেন, হ্যাঁ, রানু দেখতে খুব ফুটফুটে ছিল। তার স্বভাব নাকি মোটেই ভালো ছিল না। সৌদামিনীর টুকরো টুকরো কোয়া থেকে জানা যায় বাপের উপস্থিতি সে ভালো মানুষেরই থাকতো। অন্য সময় তার মূর্তি ছিল একেবারে অন্যরকম। সৌদামিনীকে আঁচড়ে কামড়ে নাচেয়াল করে ছাড়তো। তার প্রকৃতি ছিল খুব নিষ্ঠুর। একবার নাকি একটা বিড়ালের বাচ্চাকে 2 তলা থেকে ছুড়ে দিয়েছিল। বিড়ালু একেবারেই দেখতে পারতো না। বাবার কাছে মিথ্যে নালিশ করে লোকজনকে শাস্তি পাওয়ানো ওর একটা অভ্যেসে দাঁড়িয়েছিল। সৌদামিনী ওর বই সবসময় চুচু হয়ে থাকতো। বাবা ওকে ছাড়া আর কাউকে সুনজরে দেখবে এটাও সহ্যই করতে পারতো না। ভদ্রলোকের কথায় রানুর চরিত্রে নিষ্ঠুরণ হিংসুরের দিকটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। আমি তাকে ধন্যবাদ জানিয়ে উঠে বললাম। বাড়ি ফেরার পথে আমি দৃঢ় সংকল্প করলাম, প্রমীলা যাই বলুক, আলমারিটাকে বাড়ি থেকে দূর করতেই হবে। ওটার প্রতি খুকুর তীব্র আকর্ষণ আর মাঝে মাঝে রানুর নাম উচ্চারণ করার মধ্যে আমি অশুভ ইঙ্গিত অনুভব না করে পারলাম না। আমি যখন বাড়ি ফিরলাম তখন বেশ রাত হয়ে গিয়েছে। প্রমীলা আমার জন্য অপেক্ষা করছিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করলাম, খুকু কোথায়? প্রমীলা অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো, তারপর বলল, ঘুমোচ্ছে। রাত কটা হলো খেয়াল আছে তোমার? আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলাম। রাত 11:30। প্রমীলাকে যেন একটু চিন্তাগ্রস্ত মনে হলো। ও বলল, কুকুর কি হয়েছে বলো তো? আজ সন্ধে থেকে ওর হাব ভাব কেন জানি আমার কি ভালো লাগেনি। আবার ওই রানুর কথা বলছিল। আমি স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। একটা অজানা আশঙ্কা আমাকে যেন গ্রাস করে ফেলতে চাইছে। আলমারি? প্রমীলা একটু থেমে আবার বলল, মনে হয় ও যেন খুব ভয় পেয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই জানো ও আমাকে 2 হাতে জড়িয়ে ধরল, ঠিক সেই ছোট্টবেলার মতো। বলল রানু নাকি আবার ফিরে আসতে চায়। আমি আর অপেক্ষা করলাম না। আমার বুকের মধ্যে যেন হাঁপড় পড়ছে।
টপটপ সিঁড়িটপকে আমি ছুটলাম খুকুর শোবার ঘরের দিকে। প্রমিলাও যেন ভয় পেয়ে আমার পেছনে ছুটল। খুকুর শোবার ঘরের দরজা খোলা, বিছানা খালি, অন্য প্রান্তে সেই ঘরটার দরজা কিন্তু ভেজানো। আমি ছুটে গিয়ে এক লাথি মেরে দরজা খুলে ফেললাম। তারপরেই আলমারির ডান পাল্লা ধরে টান মারলাম। পাল্লাটা শক্তভাবে এঁটে গেছে। সমস্ত শক্তি দিয়ে দ্বিতীয়বার টান মারতেই ওটা খুলে গেল। এবার আর আমার চোখের ভুল হয়নি। ডান দিকে 2 তাকের মাঝখানের ফাঁকে আলমারির গায়ে একটা হাঁটু মোড়া অবস্থায় যেন ঠেস হয়ে রয়েছে। আমি ওকে করে তুলে নিলাম। প্রমিলা তাড়াতাড়ি ঘরের সব জানলা খুলে দিল। ঠান্ডা নির্মল হাওয়া ঘরে ঢুকতেই ছোট্ট মেয়েটির চোখ খুলল। প্রমিলা ওকে জড়িয়ে ধরে গালে গাল ঘষতে ঘষতে কান্না ভেজা গলায় বলতে লাগলো, শোনা আমার, মানিক আমার, ভগবান তোকে রক্ষা করেছে মারে। সেই ছোট্ট মেয়েটি উজ্জ্বল 2 চোখ আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, যেন আমাকে যাচাই করার চেষ্টা করছে। আমি ভীষণ চমকে 2 পা পিছিয়ে এলাম। আমার বুঝতে এতটুকু দেরি হলো না যে খুকুর চোখের দৃষ্টিটা খুকুর নয়। সঞ্জীব চৌধুরীর বাড়িতে রানু যে ছবি আমি রেখেছিলাম, সেই উজ্জ্বল চোখ দুটি খুকুর চোখে সে আশ্রয় নিয়েছে। খুকুকে ভুলিয়ে আলমারিতে ঢুকে রানুর অনেক দিনের বন্দি আত্মা ওর শরীরে ঢুকে পড়েছে। আর আমার প্রিয় কুকুর আত্মা এখন বোধহয় রানুর বিদেহের মধ্যে গুমড়ে মরছে। এ ভয়ানক। কুকুর দেহটাই আছে, কিন্তু আত্মা মন সব রানুর। ও আর আমাদের মেয়ে নয়। কুকুর তাড়াতাড়ি সেরে উঠতে লাগলো। প্রমিলার আনন্দ আর ধরে না, কিন্তু আসলে ঘটনা শুধু আমিই জানি। অনেক সময় লক্ষ্য করেছি ধূর্ত চোখ দুটো আমাকেই দেখছে, যেন বিদ্রুপ করছে। আমি যেন ওর একমাত্র শত্রু, তা যেন ও বুঝে নিয়েছে। প্রমিলা এবার আলমারিটা বিলিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। আর বাদ সাধলাম আমি। আলমারিটার মধ্যে দিয়ে রানু খুকুকে ঠুকিয়ে শরীরে ভর করেছি। হয়তো এটার মধ্য দিয়েই আবার খুকুকে আমি ফিরে পাবো, এই ক্ষীণ আশা আমার ছিল। প্রমিলা বেরিয়ে গেলেই আমি চুপি চুপি ওর ঘরে ঢুকতাম। তারপর আলমারির ডান দিকের পাল্লাটা খুলে খুকুর নাম ধরে বারবার ডাকতাম। একদিন আমার স্পষ্ট মনে হলো যেন আমি খুকুর গলা শুনলাম, বাবা, বাবা, আমি এখানে। আর ঠিক সেই মুহূর্তে পেছনে কারো উপস্থিত অনুভব করে আমি ফিরে তাকালাম। খুকুর দেহটা আমার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। ওর চোখ তোর জল জল করছে, মুখ থেকে সব শব্দ আবরণ খসে পড়েছে। সেখানে ফুটে উঠেছে একটা হিংস্র উল্লাস। ও আর ফিরে আসবে না। যে মুখ একসময় আমাদের বড় আদরের কুকুর ছিল, সেই মুখে এক টুকরো উদ্ধত বেপরোয়া হাসি ফুটে উঠল। সেটা তোমার ভুল, পৌঁছে গেছে। আমি যথাসম্ভব নিজেকে শান্ত করে বললাম। ওর মুখে একটা অনিশ্চয়তার ভাব ফুটে উঠল। তারপর ও গিয়ে এসে পাল্লার ফাঁক দিয়ে ওকে মেরে দেখবার চেষ্টা করল। ওকে আমি ফাঁদে ফেলেছি, তাও বোঝবার আগেই আমি 2 হাতের গলা টিপে ধরলাম। ও আমার হাত থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু আমি আর ওকে সুযোগ দিলাম না। জোর করে আলমারির মধ্যে ঢুকিয়ে পাল্লাটা বন্ধ করলাম। আমার মন আনন্দে নেচে উঠল। যখন পাল্লাটা খুলব তখন খুকুকে আমি ফিরে পাবো, কিন্তু আমার হিসেবে সামান্য ভুল হয়ে গিয়েছিল। তাড়াতাড়িতে আমি ওর গলাটা এত জোরে চেপে ধরেছিলাম যে ঘাড় মোটকে দেহটা শেষ হয়ে গিয়েছিল। খুকু আর ওর মধ্যে ফিরে আসার সুযোগ পায়নি। মানসিক রোগীদের এই হাসপাতালে প্রমিলা কোনোদিন আমার সঙ্গে দেখা করতে আসেনি। ওকে আমি দোষ দিই না। ওর বিশ্বাস আমি খুকুকে মেরে ফেলেছি, কিন্তু সঞ্জীব চৌধুরী প্রায়ই আসে। আমি বুঝতে পারি ভদ্রলোক সমস্ত ঘটনার জন্য মনে মনে নিজেকে দায়ী করে, তাই আমার প্রতি একটা দায়িত্ববোধও যেন অনুভব না করে পারেন না। তার মুখে আমি শুনেছিলাম যে প্রমিলা আলমারিটাকে বিক্রি করে দিয়েছে, ওটাকে পুড়িয়ে ফেলাই উচিত ছিল। খুকু আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু রানুর আত্মা যে ওটার মধ্যে আবার আশ্রয় নিয়েছে সে বিষয়ে আমি সুনিশ্চিত। সুযোগ পেলে ও আবার ওর বয়সে কোনো মেয়েকে ছলনায় ভুলিয়ে ভালিয়ে বেরিয়ে আসবে। পুরনো আলমারি কেনার আগে আপনারা ভালো করে দেখে নেবেন। মনে রাখবেন 7 ফুট উঁচু মেহগনি কাঠের,
কালো বার্নিশ, সারা গায়ে সূক্ষ্ম কারুকার্য, আর ডান দিকের পাল্লাটা আটকে যায়। আপনাদের যদি 10 বছরের মেয়ে থাকে তবে এই পুরনো আলমারির ধার পাশ দিয়েও হাঁটাবেন না, এই আমার একমাত্র অনুরোধ। শেষ হলো আজকের গল্প আলমারি। গল্প পাঠে সূর্য, কুলির ভূমিকায় আকাশ, কুকুর ভূমিকায় মৌবনী, প্রমীলার কণ্ঠে আমি পায়েল, সঞ্জীবের ভূমিকায় সৌম্য, আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন, পর্ব পরিচালনায় টিম গপ্পে রেডিও। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পে রেডিও। এবার টিম গপ্পে রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প। নাম ঠিকানা সহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে। মেল আইডি হলো gopperedio202@gmail.com।